আর হলো আরেকটা হলো যে এটা সন্ধ্যা 5 তারিখ সন্ধ্যা 6টা থেকে 7:30 পর্যন্ত হবে। আর সেখানে জয়েন করবেন কে কে? সেখানে জয়েন করবেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়, তারপরে হইল সাবেক শিক্ষামন্ত্রী মহিউল হাসান চৌধুরী নফেল, তারপরে হলো ওই যে হিউম্যান রাইটস ওয়াচের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আলী সিদ্দিক, ইউএসএ বেস যিনি, হ্যাঁ তিনি থাকবেন। আমাদের ক্রিকেটার সাকিবুল হাসান থাকার কথা রয়েছে, হ্যাঁ ক্রিকেটার সাকিব আল হাসান থাকার কথা হয়েছে। সাবেক ডিপ্লোম্যাট কেউ কেউ থাকবেন। তারপরে সিকিউরিটি অ্যানালিস্ট পলাশ থাকবেন, আমিনুল হক পলাশ থাকবেন। তারপরে কাউন্টার টেরোরিজম অ্যানালিস্ট আবু উবায়দা আইরিন থাকবেন। শাহ মোহাম্মদ বখতিয়ার থাকবেন, যিনি হলেন বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের ইউএসএর উনি ডিরেক্টর। আর এটা সভাপতিত্ব করবেন ওয়াইল আবদাদ অর আওয়াদ, বাট এবার ওনার উচ্চারণটা কি আমি এক্স্যাক্টলি জানি না, যে কারণে আমি এটা করতে পারিনি। উনি হলেন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ প্রেস ক্লাব আইএপিসির এবং এফসিসি সাউথ এশিয়ার প্রেসিডেন্ট। তো এটা সত্যি আলোচনার ঝড় তুলেছে যে এই ভার্চুয়ালি যে উনি আসছেন, এটা অবশ্যই আলোচনার ঝড় তুলেছে। এই ফাঁকে আমি আরেকটা কথা বলি, ওনার এটার সাথে কিন্তু আরো কতগুলো জিনিস সামনে আসতেছে। সেটা হলো আমি একটা ইয়ের খবর পড়ি, তাইলে আপনি বুঝতে পারবেন অনেক কিছুর সাথে আসতেছে। ব্যাপকভাবে মিডিয়াতে প্রচার হয়েছে এবং এইটার সাথেই একটা পত্রিকার, বাংলাদেশে একটা অনলাইন পত্রিকা খুব সম্ভবত আজকের সময় বা আজকের পত্রিকা সময়, আজকে কণ্ঠ সময় বা এরকম কিছু হতে, সেখানে ইন্টারেস্টিংলি আজকে সময় নিউজ, হ্যাঁ সেখানে ইন্টারেস্টিংলি সাবির হোসেন চৌধুরীর একটি বক্তব্য ছাপা হয়েছে। সেখানে সাবির হোসেন চৌধুরী ইন্টারেস্টিং বক্তব্য দিয়েছেন আজকে সময় নিউজে। সেটাতে বলছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবির হোসেন চৌধুরী বলেছেন, বর্তমান রাজনৈতিক লড়াইকে তিনি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে দেখছেন। তিনি বলেছেন, কোট, এটাই হবে আমাদের জীবনের শেষ যুদ্ধ। আমরা এই যুদ্ধে জয়ী হব এবং জনগণ আমাদের সঙ্গে থাকবে। তখন আমরা আর সাপের লেজে আঘাত করতে চাই না, সরাসরি মাথায় আঘাত করব। আপনি কোটেশনটা আবারও আমি বলি, এটাই হবে আমাদের জীবনের শেষ যুদ্ধ। আমরা এই যুদ্ধে জয়ী হব এবং জনগণ আমাদের সঙ্গে থাকবে। তখন আমরা আর সাপের লেজে আঘাত করতে চাই না, সরাসরি মাথায় আঘাত করব। তিনি আওয়ামী লীগ নেতাকর্মীকে রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধ রয়েছে বলে দাবি করেছেন এবং দলের ভবিষ্যৎ নিয়ে তিনি খুব আশাবাদ ব্যক্ত করেছেন। তার এই এটা বেসিক্যালি আপনি যদি এইটা যেখানে প্রচার হয়েছে, আজকের সময় যেখানে প্রচার হয়েছে, বহু মানুষ বহুভাবে এটাকে গ্রিট করছে, মানে উল্লাসের সাথে গ্রহণ করছে। আমি জানি না এটা সাবির হোসেন চৌধুরী, এখন পর্যন্ত আমি কনফার্ম না এইটা আসলেই তার বক্তব্য কিনা, বাট এটা প্রচারের পর শত শত মানুষ এটাকে করে কি বলে আনন্দিত হয়ে এটাকে জানিয়েছে, অভিনন্দন জানিয়েছে যে তার এই লড়াকু মনোভাবটা, এই যে কথাটা বলা যে সাপের লেজে আর পাড়া দেব না, আবার মাথায় আঘাত করা হয়। তো এটা কিন্তু খুবই আমার মনে হয় যদি সাবির হোসেন চৌধুরী এই কথাটা বলে থাকেন, ইট উড বি আ ল্যাঙ্গুয়েজ মানে ফর লং টাইম, যেটা বলা হচ্ছে যে আর ছাড়াছাড়ি নাই। আমরা যেটা বলি যে ছেড়ে দিলে কিন্তু এবার শেষ, এবার যা করতে হবে স্পার করতে হবে। সো ওনার এই কথাটা যদি সত্যি হয়ে থাকে, এই আজকের সময়ের মানে স্টাফ রিপোর্টার আর এই রাজন এই রিপোর্টটা করেছেন, আমার এক বন্ধু আমাকে পাঠিয়েছে, কিন্তু আমি এই সাবির হোসেন চৌধুরীর কাছ থেকে এটা করতে পারছি না, এটা আমি ক্রস চেক করতে পারি নাই। তবে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে শেখ হাসিনার এই যে কয়েকদিনের যে ক্যাম্পেইন, যেটা আপনাকে বলছিলাম যে ইট ইজ এ লং ক্যাম্পেইন, একটা লং মুভমেন্টের যে ডাক দিয়েছেন, সেই লং মুভমেন্টে কিন্তু শুরু হয়েছে, কি বলে এটার সাথে মানে একটা আন্দোলন যে গড়ে উঠতেছে, সেটা কিন্তু এটা এখন চেহারা দেখা যাচ্ছে। সাবির হোসেন চৌধুরী বক্তব্য দিয়ে থাকলে এখানে কিন্তু একটা সিরিয়াস বক্তব্য, কারণ সাবির হোসেন চৌধুরী এই বক্তব্যটার সাথে যদি এই বক্তব্যটা এসে থাকে, এটা কিন্তু হবে হলো সার্জিও গোরের সাথে সাবির হোসেন চৌধুরীর কথিত বৈঠকের ফল। খেয়াল করে দেখেন, শেখ হাসিনার এই যে ঘোষণাটা বা এই যে এফসিসি সাউথ এশিয়া যে অনুষ্ঠানটা করবেন, এই ঘোষণাটা কখন আসলো হলো দীনেশ ত্রিবেদী এবং সার্জিও গোরের সাথে বৈঠকের পরে। এবং সাবির হোসেন চৌধুরীর এই বক্তব্যটা কখন আসলো? এই সাবির হোসেন চৌধুরী সার্জিও গোরের সাথে কথিত বৈঠকের এর পরেই আসলো। সো আমার কাছে, আমি যেটা প্রথম থেকে বলছি যে শেখ হাসিনার দেশে আসার ঘোষণাটা শুধু অনেকে মনে করছেন কোন দিন আসবেন ঘোষণা, এটা আমি সবসময় বলে আসছি ইটস এ লং মুভমেন্ট। তবে
আরেকটা জিনিস আপনাদের ইনফরমেশন আমি দিল্লি বেসড ইনফরমেশন একটা দিই, সেটা হলো আরেকটা ইনফরমেশন আছে, সেটা হলো দিল্লি বেসড যারা আছেন তারা বলছেন যে শেখ হাসিনার বাংলাদেশে ফেরত আসার দিনক্ষণ চূড়ান্ত হয়ে গেছে, এবং বলছেন যে এটা ডিসেম্বরের আগেই হতে পারে, আগে হতে পারে, বাট ডেটটা কেউ, এবং আরো বলছেন যে কি বলে, তিনি বাংলাদেশে রওনা দেওয়ার আগে তিনি যে ইনফরমেশনগুলো আসছে এখন হাতে, সেগুলো হলো তিনি আজমির শরীফ যাবেন এবং খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে যাবেন। আজমির শরীফ তুই খাজা মঈনুদ্দিন চিশতির মাজার, ওখানে যাবেন দেশে ফেরার আগের দিন, এবং সেখান থেকে তিনি আন্তর্জাতিক গণমাধ্যমের একটা সাংবাদিকদের সঙ্গে একটা মত বিনিময় করবেন। ঠিক আছে, সেখান থেকে এসে একটা মত বিনিময় করবেন, তারপর সেখান থেকে রওনা দেবেন, এবং তার পুরা এই জিনিসটা এটা বিভিন্ন মাধ্যম লাইভ কভার করবে, এরকম ইনফরমেশনগুলো এখন রিভিলড হচ্ছে। আসলে ইনফরমেশন ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন, আরো এগুলা হবে, মানে পোক্ত হবে, আরো পোক্ত হবে, আরো কনফার্ম যাতে আসবে আশা করি। তো এই জিনিসগুলো কিন্তু এগুলো কেউ কল্পনা করে নিশ্চয়ই দিচ্ছে না, এগুলো নিশ্চয়ই আমার ধারণা অবশ্যই বাইরে ইনফর্ম করা হচ্ছে, নাহলে একেবারে স্পেসিফিক বলতেছে আজমির শরীফ যাবেন, খাজা মঈনুদ্দিন চিশতির মাজার জিয়ারত করবেন, তারপরে সেখান থেকে এসে উনি কি বলেন ইন্টারন্যাশনাল গণমাধ্যম, আপনি জানেন যে দিল্লি সকল ইন্টারন্যাশনাল গণমাধ্যমের একটা হাব, ওখানে এমন কোনো গণমাধ্যম নাই পৃথিবীতে যেটার অফিস নাই, মানে ইন্টারন্যাশনালি রিপোর্টেড গণমাধ্যমগুলো, তাদের সেখানে উনি বলছেন যে ওখানে একটা মত বিনিময় সভা করবেন, মানে মত বিনিময় মানে তো বোঝায় যে একটা প্রেস কনফারেন্স, এবং সেখান থেকে প্রেস কনফারেন্স শেষ করে তিনি রওনা দেবেন। এগুলা এত এটা মানে কি বলে, আমার কাছে মনে হচ্ছে যে ধরেন এটা স্পেসিফিক কি বলে, এটা হয়তো ওনার কর্মসূচি না, কিন্তু এগুলো ডাইভার্জ হওয়া বা এগুলো মার্কেটে আসা, কিন্তু এটা কিন্তু এক ধরনের ওই যে বলছিলাম যে মুভমেন্ট, যে সবকিছুর মধ্যে এটা আলোচনায় থাকার, কিন্তু আলোচনায় রাখা হচ্ছে। সো আপনি যেটা বলছেন, বাংলাদেশে যারা খুব ফুর্তিতে ছিল যে শেখ হাসিনার রাজনীতি বন্ধ করে দিয়েছে, এতে আমি বারবার ওই ব্যাখ্যাটা আপনার ওদের পার্লামেন্টারি আমার এই সাইফুল স্টুডিও আমি কিন্তু ডিটেইল বলেছি, ওয়ার্ডিং গুলা বলছি যে কি ওয়ার্ড ইউজ করেছে, কি ওয়ার্ড ইউজ করছে, সেই ওয়ার্ড গুলা কি, সেখানে কোথাও বলা হয় নাই। তারা বলছে, আমি আবার বলছি, তারা বলছে যে তাকে রাজনৈতিক প্ল্যাটফর্ম দেওয়া হয়নি, আর তিনি ভারতের ভূখণ্ডতে রাজনীতি করবেন না। ঠিক আছে, তো উনি তো ভারতের নাগরিক না, তো উনি তো ভারতের নাগরিক যদি না হন, তাহলে উনি ভারতের রাজনীতি কেমনি করবেন? তাকে প্ল্যাটফর্ম দেওয়া হয়নি, উইচ ইজ ট্রুথ। কোনো প্ল্যাটফর্ম তো ওনারে কোনো রাজনৈতিক মঞ্চ দেওয়া হয়েছে, কোনো সংগঠন করার উনি করছেন, যে আওয়ামী লীগের মিটিং করছেন, তা তো করেন নাই। ওনার জন্য যেটা রাখা হয়েছে অ্যাজ প্রাইম মিনিস্টার গেস্ট হিসাবে, প্রাইম মিনিস্টার হিসাবে ওনাকে গেস্ট হিসাবে রাখা হয়েছে। ওনার ফ্রিডম দেওয়া হয়েছে যে উনি যার সাথে ইচ্ছা তার সাথে কথা বলতে পারবেন, তিনি উইশ করবেন, কথা বলতে পারবেন, যার সাথে ইচ্ছা নাই উনি কথা বলবেন না, কার সাথে উনি ওনার সবকিছু ওনার ইচ্ছার কাছেই। এবং আপনার ওই ভারতীয় পার্লামেন্টের যে ব্যাখ্যাটা, সেই ব্যাখ্যাটা আমি মানে একেবারে লাইন বাই লাইন আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি। তো তারা কি বলছে? তারা বলছে যে ভারতের ভূখণ্ড ব্যবহার করে অন্য দেশের বিরুদ্ধে রাজনীতি করতে পারবেন না। তারা বলছে এটা হলো তাদের জেনারেল নীতিমালা, অন্য দেশের বিরুদ্ধে। এখন বাংলাদেশ কি শেখ হাসিনার অন্য দেশ নাকি নিজের দেশ? খেয়াল করে দেখেন, ওয়ার্ডিং গুলো দেখেন, অন্য দেশের বিরুদ্ধে, এটা হলো ভারতের নীতিমালা। যেমন দালাই লামা তো ওইখানে আছেন, তো দালাই লামা তো চীন নিয়ে কথা বলেন, তিব্বত নিয়ে কথা বলতেছেন, কারণ এটা ওনার দেশ, এটা অন্য দেশ না। অন্য দেশ নিয়ে উনি কথা বলছেন না, অন্য তো তৃতীয় কোনো, উনি কিন্তু ভুটান নিয়ে কথা বলেন না, উনি নেপাল নিয়ে কথা বলেন, উনি বাংলাদেশ নিয়ে কথা বলেন। সো দালাই লামা যেরকম তিব্বত নিয়ে কথা বলতে পারতেছে, এই করতে, সেটা তার দেশ। সে একই নীতিমালা কিন্তু শেখ হাসিনার জন্য। শেখ হাসিনা তার দেশ নিয়ে কথা বলছে, অন্য দেশ নিয়ে করতেছে না। শেখ হাসিনা ভারতের ভূখণ্ডে ভারতের রাজনীতি করছেন না, ভারতের কোনো পার্টি উনি করেন না, উনি ভারতের নাগরিক না, উনি বাংলাদেশের রাজনীতি করতেছেন, উনি ভেরি মাচ নিজের দেশের রাজনীতি করতেছেন। সো ওয়ার্ডিং গুলো দেখেন, অন্য দেশের বিরুদ্ধে একটা, উনি নিজের দেশের সম্পর্কে কথা বলেন, নিজের দেশের উন্নয়নের কথা বলেন, নিজের দেশের রাজনীতি করেন। দালাই লামা একই কাজ করতেছে। দালাই লামা ভারতে কোনো পার্টি গঠন করে নাই, শেখ হাসিনা ভারতে কোনো পার্টি গঠন করে নাই। শেখ হাসিনা দিল্লিতে মোদির পলিটিক্স করতেছে না, শেখ হাসিনা দিল্লিতে কংগ্রেসের পলিটিক্স করতেছে না, শেখ হাসিনা বাংলাদেশে আওয়ামী লীগের পলিটিক্স করতেছে, শেখ হাসিনা নিজের দেশের পলিটিক্স করতেছে।
অন্য দেশের পলিটিক্স। সো ওয়ার্ডিং গুলো যদি দেখেন, এই ওয়ার্ডিং গুলো বুঝতে আমাদের কষ্ট হওয়াতে আমি বুঝি আমাদের অনেকের কষ্ট হয় এইসব ওয়ার্ডিং গুলো বুঝলেও আমরা বুঝতে চাই না, যে কারণে এত ভুল বুঝা হয়েছে। তো এগুলা একদিকে সার্জিও গোরের সাথে দীনেশ ত্রিবেদীর বৈঠক, আরেকদিকে সার্জিও গোরের সাথে সাবের হোসেন চৌধুরীর বৈঠক, আরেকদিকে এফসিসির এই একই সময়ে এফসিসি সাউথ এশিয়া ঘোষণা করলো এটা। এই সব মিলে আপনি বলেন ইট ইজ এ মুভমেন্ট। আর ইনফরমেশন আজমির শরীফ যাবেন, সেখানে তার অন্য নেতাকর্মীরাও কিন্তু যাবে, তারা আজমির শরীফ যাবে, আজমির শরীফ থেকে উনি আসবেন, এসে উনি সাংবাদিকদের সাথে ইন্টারন্যাশনাল গণমাধ্যম সাংবাদিকদের সাথে উনি কথা বলবেন, মত বিনিময় করবেন, মত বিনিময়ের পর বাংলাদেশের উদ্দেশ্যে উনি রওনা দেবেন। এখন কিভাবে দেবেন না দেবেন সেটা, কিন্তু ইনফরমেশন গুলো যেভাবে বাইরে হচ্ছে তাতে মনে হচ্ছে ইট ইজ এ মুভমেন্ট। আমি বারবার একটা কথা, একটা আন্দোলন, শেখ হাসিনা বাংলাদেশে আসছেন, এইটা আপনি ধরে নিতে পারেন। থ্যাংক ইউ। একদম। আমি যে প্রশ্নগুলো করতে চাই, এটা তো আপনি সব বলে ফেলছেন, বাইরে যেতে চাই। 5 আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক কালো দিন, বাংলাদেশের জন্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্যকে বিলীন করা, ধ্বংস করার একদিন। সেই দিনেই শেখ হাসিনা এমন একটা প্রোগ্রামে আসতেছেন যেদিন পরাজিতরা, মানে যা বিজয়ী হয়ে গেছে, যারা বাংলাদেশ সমাবেশ করবে, তারা সেদিন সমাবেশ করবে। মানে দৃষ্টিটা কোথায়, কোন দিকে যাচ্ছে? মানে তারা নানাভাবে বাংলাদেশকে, মানে শেখ হাসিনাকে অপ্রাসঙ্গিক বলতে বলতে তারা এখানে আনতেই চাচ্ছে না, কিন্তু ওই দিনই শেখ হাসিনা এইটার প্রভাবটা। আপনি যা চিন্তা করে দেখেন, এখানে জঙ্গিগুলো মিটিং করবে আর শেখ হাসিনা ওখানে সাংবাদিকদের সাথে মত বিনিময় করবেন, কোনটা ইন্টারন্যাশনাল নিউজ হবে? শেখ হাসিনা ওই দিন বাংলাদেশে রওনা হবেন, সেটা ইন্টারন্যাশনাল খবর। আপনার জঙ্গিগুলো এখানে মিটিং করছে। আপনি খেয়াল করে দেন, শেখ হাসিনা প্রাসঙ্গিক শব্দটা নিচ্ছেন, শেখ হাসিনা সকলের মুখে মুখে, এটা বিএনপির মুখে মুখে, আপনি এনসিবির মুখে মুখে, জামাতের মুখে মুখে, সবার মুখে মুখে কিন্তু শেখ হাসিনা। আবার বলে কি উনি নাকি অপ্রাসঙ্গিক। তো অপ্রাসঙ্গিক হলে ওনার নামটা উচ্চারণ করে কেন? দেখেন এই জঙ্গিগুলোর অবস্থা দাঁড়াচ্ছে, এখন আর আওয়ামী লীগ তাদের শত্রু না, কিন্তু এখন এই জঙ্গিগুলোর শত্রু কিন্তু জনগণ। তাদের জনগণে পিটান দেয়। এখন তো আওয়ামী লীগ এখনো পিটাই নাই। তো ওরা একদিকে বিএনপিরে দায়ী করে, আবার কেউ বলে না বিএনপিটা করে না, এটা এরা করছে। কারা পিটায়? তাইলে জনগণ পিটাচ্ছে। যদি জনগণ পিটায় তাহলে এখন এদের শত্রু তারা মনে করে তারা বাংলাদেশে বিপ্লব করছে। এখন বিপ্লব করে কি তারা এখন জনগণের শত্রুতে পরিণত হচ্ছে, যে জনগণ তাদেরকে পিটাচ্ছে। জনগণ তাদের পিটাচ্ছে রীতিমতো, এটা লিটারালি পিটাচ্ছে। এখন পর্যন্ত পুলিশ পিটানো শুরু করে নাই, কিন্তু পুলিশও পিটানো শুরু করবে। কিন্তু পুলিশ একটা কেলানি দিচ্ছে আর কি, মনে করেন। আপনি যদি এখন বাংলাদেশের এখন যদি আপনি 90% মানুষ আপনার তারা প্রত্যেককে আওয়ামী লীগ করে না, কিন্তু বা বিএনপি বিষয় না, আওয়ামী লীগ করে না, কিন্তু শেখ হাসিনা সবার মুখে মুখে আছে। আমার তো মনে হয় 100%। এখন ওই জঙ্গিগুলো শেখ হাসিনা চুপতেছে, রাতের বেলা স্বপ্নে দেখে যে শেখ হাসিনা খারাপ হয়েছে। কারণ সেখানে একটা অডিও ফাঁস হয়েছে, আপনি নিশ্চয়ই দেখতে পাইছেন। তিনি ইসলামের নাম অনুসরণ, ইসলামের আইন কানুন অনুসরণ, কোরআনের আইন অনুসরণ করে বলছেন যে